আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সমস্ত প্রশংসা এবং শুকরিয়া সেই মহাপবিত্র, মহাসম্মানিত, মহাজ্ঞানী আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং ডক্টর মীর মঞ্জুর মাহমুদ ভাইয়ের পরিচালিত সেন্টার ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ট্রাস্ট সিএডিটি, যেটাকে আমরা বলি, কর্তৃক আয়োজিত এই জীবন ভিত্তিক এই আলোচনা অনুষ্ঠানে যোগদান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিস্ময়কর মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের একান্ত প্রার্থনা এবং বিনীত নিবেদন, তিনি যেন আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে আলোচনা শুনবো এবং করব, সেটা আমাদের সবাইকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আমি এখন আমাদের প্রেজেন্টেশনে যেতে চাই। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ সিকিং বিহেভিয়ার, যেটা ডক্টর মঞ্জুর ভাই একটু আমাদেরকে বলেছেন। তো আসলে হেলথ সিকিং বিহেভিয়ারের যদি আমরা আগে ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি, এটার মানে কি বোঝাতে চাই আমরা আর কি। তো আমরা যদি এক কথাই বলি যে হোয়াট উই শুড ডু ইন অর্ডার টু মেনটেন গুড হেলথ আর কি, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের যা যা করণীয় সেটা যদি আমরা করি, তাহলে আমরা আমাদের স্বাস্থ্যকে, যেটাকে আমরা সুস্বাস্থ্য বলি, আমরা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবো এবং আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামতের হয়তো আমরা সদ্ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। তো এটাকে আমরা হেলথ সিকিং বিহেভিয়ার বলছি, যে আমরা আমাদের যা যা করণীয় আমাদের মানে গুড হেলথ কে মেনটেন করার জন্য। নেক্সট স্লাইডে যদি যাই আমরা। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব এবং আমার আলোচনার মেন বিষয়বস্তু হবে এই এই স্লাইডটা। তো আমরা সবাই চেষ্টা করব যে এটা শোনার এবং বোঝার, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমরা নোট ডাউন করব, যেটা আমরা পরে ইনশাল্লাহ ক্লারিফিকেশনে যাব আর কি। তো হেলথ বিহেভিয়ারের আমাদের স্বাস্থ্য সুন্দর রাখার জন্য যে যে করণীয় কাজগুলো আছে, যে যে এলিমেন্ট গুলো আছে, তার এক নম্বর হচ্ছে সেলফ কেয়ার। সেলফ কেয়ার মানে তো আমরা সবাই বুঝি যে আমার নিজের প্রতি নিজের যত্নবান হওয়া আর কি। এখন এই সেলফ কেয়ার বলতে আমরা কি বুঝি? আমি কতটা সুস্থ থাকবো না থাকবো এটা আমার উপরেই ডিপেন্ড করে। কেননা আমার যদি কোনো কিছু হয়, মনে করেন আমার এখন আজকে অসম্ভব গরম পড়ছে, এখন এই গরমের সময় আমার কি কি সাবধানতা অবলম্বন করার দরকার, এটা আমি যদি না করি, তাহলে আমার কেয়ারটা হবে না এবং সেক্ষেত্রে আমার অনেক ধরনের আমি অসুখের সম্মুখীন হতে পারি। এজন্য প্রথমে বলা হচ্ছে যে যে কোনো অসুখের আহ মানে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যে আপনি আপনার নিজেকে কতটুকু যত্ন নিচ্ছেন নিজের প্রতি আর কি। তো আমরা যদি আমাদের নিজের প্রতি যত্নবান হই, আমাদের স্বাস্থ্যের সুস্বাস্থ্য রক্ষা করার জন্য বা ভালো স্বাস্থ্য মেনটেন করার জন্য এটা হবে প্রথম একটা প্রিভেন্টিভ মেকানিজম বলেন, বা প্রথম সাবধানতা এবং প্রথম করণীয়, যে আমার যা যা করার সেটা যেন আমি করি আর কি। তো এই সেলফ কেয়ার বোঝাতে আমরা কি বুঝি আসলে? সেলফ কেয়ারের পাশেই আমরা বলছি ইলনেস আর কি। তো আপনি কখন অসুস্থ হবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার সেলফ কেয়ারের উপরে ডিপেন্ড করবে। ইলনেস কাকে বলা হচ্ছে আর কি? ইলনেস ইজ এ ইন্টারনাল পারসেপশন অফ এ পার্সন কনসার্ন আর কি। মানে আপনি অসুস্থ কিনা এটা আপনিই বলতে পারবেন, অন্য কেউ বলতে পারবে না। মনে করেন যে আপনার বুকে ব্যথা করছে বা আপনার মাথা যন্ত্রণা করছে, তো আপনার পাশে যদি একজন এমআরসিপি বা যত বড় ধরনের সারা পৃথিবীর বিখ্যাত ডাক্তারও বসে থাকেন, উনি বুঝবেন না আপনি না বলা পর্যন্ত। তো প্রথম কথা হলো যে ইলনেস পর্যায়ে যেটা, সেটা হলো আপনার নিজের পারসেপশনটা,
আপনি বুঝতে পারবেন যে আপনি এখন আপনার বুকে ব্যথা করছে কিনা। এবং এই বুকে ব্যথাটা আপনি যতক্ষণ পর্যন্ত আরেকজনের সাথে শেয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার মধ্যেই থাকবে। এটাকে আমরা ইলনেস বলছি, যে সেলফ কেয়ারটা ইলনেসটাকে মেনটেন করে সেলফ কেয়ার আর কি। আপনি যদি আপনার কেয়ার না করেন তাহলে আপনার ইলনেসটা বাড়তে থাকবে। এই ইলনেসটা কখন সিকনেস, আমরা অনেক সময় ইলনেস আর সিকনেস সব একই মনে করি, কিন্তু এক না, টোটালি ডিফারেন্ট জিনিস আর কি। ইলনেস বললাম যে আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত আছে আপনি না বলা পর্যন্ত এটা ইলনেস পর্যায়ে থাকবে। যখনই আপনি মনে করেন আপনার বুকে ব্যথা করছে, সেটা গ্যাস্ট্রিকের জন্য হোক আর হার্ট পেনের জন্য হোক, আপনি যখন আপনার পাশে যিনি আছেন, যেটাকে আমরা হোম কেয়ার বলছি, সেটা আপনার মা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার সারাউন্ডিং এ যে আছে তাকে আপনি যতক্ষণ না বলছেন তখন পর্যন্ত কিন্তু আপনি ইলনেস পর্যায়ে আছেন। অথবা আপনি যখন শেয়ার করবেন আপনার সারাউন্ডিং এর কারোর কাছে, তখন আপনার ইলনেসটা উইল মুভ টু দি সারাউন্ডিংস। ইলনেস লিঙ্ক উইথ আই, আমার সাথে, আমির সাথে ইলনেস সম্পর্কযুক্ত। আর সিকনেসটা লিঙ্ক উইথ দি সারাউন্ডিংস, এস উইথ এস। ইলনেস উইথ আই, সিকনেস উইথ সারাউন্ডিংস। অর্থাৎ আপনি যখন বলবেন আপনার পাশের কাউকে, সে যেই হোক, একটু আগে যেটা বললাম, আপনার ছেলে হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার স্ত্রী হতে, যখনই আপনি সারাউন্ডিং এর লোকজনকে বললেন আপনার প্রবলেমটা, তখন আপনার ইলনেসটা সিকনেস পর্যায়ে চলে গেল। তো এটা খুবই খেয়াল করতে হবে যে আপনার প্রবলেমটা কতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি এটা আরেকজনের সাথে শেয়ার না করবেন, আর কেউ বুঝতে পারবে না। তো এটা আপনাকে, আপনি পাশের লোকের সাথে বলার পরে এটা সিকনেস এর টার্ম হবে। তো এখন সিকনেস এর যেটা, সেটা হলো হোম কেয়ারের ব্যাপার। এখন মনে করেন একটা বাচ্চার ব্যাপারে কি হবে। একটা বাচ্চা যখন অসুস্থ, তখন তার সেলফ কেয়ার তো সে নিতে পারে না। তো বাচ্চার সেলফ কেয়ার সাধারণত আমাদের দেশে মারা নিয়ে থাকেন, বাবারাও নিতে পারেন, বাবারা নেন এখন অনেক অনেক ফ্যামিলিতে। তো সেলফ কেয়ারটা, এবং আমরা চাই যে দুজনের কেয়ারটা নেবেন বাচ্চাদের। তো সেলফ কেয়ারটা বাচ্চাদের জন্য কিন্তু তাদের প্যারেন্টসটা, অথবা যারা কেয়ার গিভার বা কেয়ার টেকার, তারাই হলো সেলফ কেয়ার পার্টটা ডিল করে বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু আমরা যারা বড়, আমাদের ক্ষেত্রে আমরা নিজেরা আমাদের সেলফ কেয়ার নিতে হবে। এখন আমার যদি ঠান্ডা লাগে, আমি রাত্রে শোয়ার সময় আমি এসিটা ফুল পাওয়ারে দিয়ে নেবো, বা এসিটা দিব কিনা, বা আমার জানলাটা খুলে রাখবো কিনা, এটা হলো সেলফ কেয়ারের পার্ট। আপনার যদি ঠান্ডা লাগে তাহলে আপনি বাইরে বেরোলে আপনি কাপড়টা ঠান্ডা প্রতিরোধক কাপড় পরে বেরোবেন না, এটা আপনার পরে ডিপেন্ড করবে। অতএব আপনার অনেক প্রবলেম যেটা আপনি জানবেন প্রথমে, এবং আপনি যদি টেক কেয়ার করেন, যেটাকে সেলফ কেয়ার বলা হচ্ছে, তাহলে ইলনেসটা ওই ইলনেস পর্যায়ে কিন্তু থেকে যাবে। ইট উইল নট মুভ টু দি সিকনেস স্টেজ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস প্লেস আর কি। তো সেলফ কেয়ার আমরা অনেকেই হয়তো কেয়ার করি না বা বুঝি না। তো সেই জন্য আমাদের ইলনেসটা মুভ করে সিকনেস আর কি। এখন সিকনেস লেভেলেও, এখন যদি বাচ্চা হয়, তো বাচ্চা তো মনে করেন তার ঠান্ডা লাগছে, সে এখন শুয়ে আছে, তার জানলা তো সে বন্ধ করতে পারবে না। অর্থাৎ হোম কেয়ারের পার্টটা হচ্ছে তার সারাউন্ডিং এ যে আছে, তার কেয়ারটেকার যিনি আছেন, বা তার প্যারেন্ট যে আছে, সে তার জন্য এই কেয়ারটা নিবেন। এটাকে আমরা হোম কেয়ার বলছি। যেটা সারাউন্ডিংস এর, যিনি অসুস্থ তার সারাউন্ডিংস যিনি আছেন, তারা এই টেক কেয়ারটা করবেন। এটাকে আমরা হোম কেয়ার বলছি আর কি। তো এখন অনেক অসুস্থতা থাকবে যে আপনি টেক কেয়ার করার পরও, সেলফ কেয়ার পরও আপনার ইলনেস থেকে এটা আপনার বলতে আপনি বাধ্য হবেন আপনার সারাউন্ডিংস এ, যেটা হোম কেয়ারে যাবে। হোম কেয়ার আপনার টেক কেয়ার করার পরও দেখা যাচ্ছে আপনার এটা কমছে না, তখন ইউ হ্যাভ টু মুভ টু দি ভিজিট টু দ্য হসপিটাল, যেটাকে বলা হচ্ছে ডিজিজ পর্যায়ে আর কি। তো এখন ইলনেস, সিকনেস আর ডিজিজ, এই তিনটা টার্ম আমরা তিন ক্ষেত্রে দেখলাম। এটা কিন্তু এক জিনিস না। সেল ইলনেস, একটু আগে বললাম যে ইলনেস, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে থাকবে, এটা টার্ম টু সিকনেস যখন এটা আপনি সারাউন্ডিং কে বলবেন, আপনার প্রবলেমটা আপনি আর ম্যানেজ করতে পারছেন না, আপনার সারাউন্ডিং কে বললেন, সারাউন্ডিংসও ম্যানেজ করতে পারলেন না, তখন আপনার বাধ্য হয়ে হসপিটালে বা আপনার কাছে ডাক্তারের কাছে যেতে হলো। তখন এটাকে ডিজিজ পর্যায়ে চলে গেলে তখন আপনার ডাক্তারের কাছে আমার শান্ত যায় আর কি। তো এখন এই টোটাল হেলথ সিকিং বিহেভিয়ার, এটার যে করণীয় কাজগুলা, এখানে
কত পার্সেন্ট কোথায় ডিপেন্ড করে এটা আমরা নেক্সট দেখব, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো আমরা যদি দেখি সেলফ কেয়ার যদি আমরা ঠিক মতো নেই, তাহলে আমি একজন ব্যক্তি হিসাবে আমি যত অসুখে ভুগবো আমার জীবনে, তার 50% কুড বি অ্যাভয়েডেড যদি আমি আমার কেয়ারটা ঠিক মতো নেই। আমার যদি বাচ্চা হয়, বাচ্চার প্যারেন্ট বা কেয়ারটেকাররা যদি বাচ্চার যত্নটা প্রথমেই ঠিক মতো নেন, তাহলে ওই সেলফ কেয়ার পর্যায়ে তার অষ্টতা ওখানে এটা শেষ হয়ে যাবে। ইট উইল নট মুভ টু দি নেক্সট স্টেজ, যেটাকে আমরা হোম কেয়ার বলছি আর কি। অতএব ইলনেস স্টেজে আপনার অসুস্থতা যেটা হলো সেটা 50% ক্যান বি অ্যাভয়েডেড। এরপরে হোম কেয়ার স্টেজে বাকি 30% ক্যান বি অ্যাভয়েডেড। এরপরে অনলি 20% অফ দি কেসেসে আমাদেরকে হসপিটালে বা ডাক্তারের কাছে যাওয়া লাগে। এটা হচ্ছে এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে আর কি। তো একটা জিনিস হলো যে ইলনেস, সিকনেস এন্ড ডিজিজ ইজ নট দি সেম থিং। আমরা প্রথমেই আমাদের সাধারণ জ্ঞানে বলি ও অসুস্থ। অসুস্থ বলতে আমরা অনেক সময় সিকও বলি, ইলও বলি, ডিজিজও বলি। ইটস নট দি সেম থিং। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই প্রবলেমটা আছে, ততক্ষণ এটা ইলনেস স্টেজে। যখন এটা আপনার থেকে আপনার সারাউন্ডিংসে গেল, তখন এটা হোম কেয়ার স্টেজে। আর এই দুই স্টেজে যখন আমরা এটাকে প্রিভেন্ট করতে না পারি বা এটাকে সারাইতে না পারি, দেন আমরা শরণাপন্ন হই ডাক্তার অথবা হসপিটালে, যেখানে ডাক্তাররা থাকেন। তো সেখানে যখন আমরা ডিজিজ পর্যায়ে যাই, অর্থাৎ ডিজিজ ডিল উইথ দি ডক্টর, ডি উইথ ডি। একটু আগে বলছিলাম যে সারাউন্ডিংস উইথ সিকনেস, আই উইথ ইলনেস। তো প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা লিঙ্ক আছে আর কি। অতএব টোটাল যত অসুখ হয় সারা পৃথিবীতে, এর মধ্যে আপনি 50% কুড বি অ্যাভয়েডেড যদি আপনি আপনার ব্যাপারে সতর্ক হন। আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হন, আপনার বাচ্চাদের ক্ষেত্রে আপনি প্যারেন্টের দায়িত্ব যদি পালন করেন, তাহলে যে কোনো অসুস্থতায় প্রথম স্টেজেই, ইলনেস স্টেজে ইট কুড বি অ্যাভয়েডেড। এটা আর নেক্সট স্টেজে যাবেই না। এরপরে হোম কেয়ারও আপনি টেক কেয়ার করলে অনেক জিনিস আছে যে আপনার পাশে যারা আছে তাদের সেবা শুশ্রূষায় আপনার এটা ইউ ক্যান বি কিউরড। এইটা না হলে দেন উই মুভ টু হসপিটাল, যেখানে আমরা ডাক্তারের শরণাপন্ন হই। এবং আপনি ডিজিজ কিনা, আপনি আসলে আপনার ডিজিজের মধ্যে পড়েন কিনা, এটা একমাত্র বলতে পারবে ডাক্তার। এখন আমি বলি, উদাহরণ দিলে হয়তো ক্লিয়ার হবে। মনে করেন আপনি বললেন আপনার বুকে ব্যথা করতেছে, আপনার মনে হতে পারে আপনার হার্ট পেন হচ্ছে এটা। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন আপনার প্রথম হলো ফিজিক্যাল এক্সামিনেশন করলেন, উনি আপাতত আপনার ক্লিনিক্যাল সিমটম জিজ্ঞাসা করলেন, তারপরে দরকার হলে উনি ইসিজি করলেন, করে দেখলেন যে আপনার হার্ট একদম পারফেক্ট আছে। তো উনি হয়তো বলতে পারেন যে আপনার হার্টে কোনো সমস্যা নেই, আপনার হয়তো এটা অ্যাসিডিটির জন্য হতে পারে আর কি। অতএব আপনি ততক্ষণ পর্যন্ত ডিজিজ পারসন না, যতক্ষণ পর্যন্ত ডাক্তার তার ডায়াগনোসিস, তার ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ডায়াগনোসিসের পরে সে একটা সিদ্ধান্ত না আসে যে আপনি অসুস্থতা বা আপনি অ্যাসিডিটির পেশেন্ট, অথবা আপনি হার্ট বার্নের পেশেন্ট, অথবা আপনি অন্য কোনো জিনিসের পেশেন্ট কিনা। অতএব ডাক্তার এক্সামিন করে না বলা পর্যন্ত ইউ আর নট এ ডিজিজ পারসন। সো ততক্ষণ পর্যন্ত আপনি ইলনেস বা সিকনেস পর্যায়েও থাকতে পারেন এবং ওখান থেকে আপনি ব্যাক করতে পারেন আর কি। অতএব আমরা অনেকেই মনে করি যে ইল হলেই বোধহয় আমি ডিজিজের পর্যায়ে চলে গেলাম। আমি এইটা বলা আমার খুবই উদ্দেশ্য, যারা শুনছেন আমি জানি না কোনো ডাক্তার ভাই এর মধ্যে আছেন কিনা বা বোন আছেন কিনা, এই জিনিসটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, তাহলে আমাদের শারীরিক সুস্থতা রাখার জন্য আমাদের যে করণীয়, তাদের মধ্যে আমরা দেখলাম যে আমরা 50% আমাদের লেভেল থেকে আমরা করার কথা। তাহলে আমাদের রোগটা আর পরের বা আমাদের ইলনেসটা নেক্সট স্টেজে যাবে না। এবং আমাদের বাসা যারা আছেন বা সারাউন্ডিংস যারা আছেন, তারা যদি বাকিটুকু দায়িত্ব নেন, তাহলে এটা মানে 80% অফ দি কেসেস ইজ নট রিকোয়ার্ড টু গো টু দ্য হসপিটাল অর টু ভিজিট এ ডক্টর আর কি। তো এরপরে ডক্টর পরে ভিজিট করার পরেও ডক্টর এক্সামিন করে এবং টেস্ট করার পরে যতক্ষণ পর্যন্ত না বলছেন, ততক্ষণ পর্যন্ত ইউ আর নট এ ডিজিজ পারসন। সো এই পোর্শনটা যদি আমাদের ক্লিয়ার হয় যে ইলনেস, সিকনেস এন্ড ডিজিজ ইজ নট দি সেম থিং, এই টার্ম
টার্মিনোলজি গুলো আমাদের খুব ভেরি ক্লিয়ার হতে হবে, এবং কত পার্সেন্ট পর্যন্ত আমরা অ্যাভয়েড করতে পারি আমাদের নিজস্ব চেষ্টায়, কত পার্সেন্ট আমাদের পারিপার্শ্বিক সাহায্য থেকে, আর অনলি উই নিড টু গো 20% কেসে যেখানে যাওয়া লাগবে। তো এটা হলো আমাদের বোঝার ব্যাপারটা। এখন এই হেলথ সিকিং বিহেভিয়ারটা কতগুলো ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে যে আমি এটা যাব কিনা, আমি হসপিটালে ডাক্তারের কাছে যাব কিনা, আমার লেভেল থেকে হলো না, আমার হোম লেভেল থেকে হলো না, তখন আমার উচিত আমার হসপিটালে বা ডাক্তারের কাছে যাওয়া। এই যাওয়াগুলা কোন কোন এলিমেন্টের বা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা নিয়ে আমরা এখন দেখব যে হেলথ সিকিং বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করে কোন কোন ফ্যাক্টর। প্রথমটা হচ্ছে কিছু করে হাউস হোল্ড লেভেলে, কিছু করে পারসেপশন অফ দি ইলনেস লেভেলে, আর কিছু হেলথ ফ্যাসিলিটি লেভেলের উপরে নির্ভর করে যে আমার হেলথ সিকিং বিহেভিয়ারটা ইমপ্রুভ করবে কিনা, মানে আমি অসুস্থ হলেই আমি ডাক্তারখানায় যাব কিনা, এটাও ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের উপরে। সেই ফ্যাক্টরগুলো আমরা এখন ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথম ফ্যাক্টরটা হলো হাউস লেভেল। আমরা যদি হাউসের লেভেলটা এখন যাই, দেখবো যে এখানে কি কি আছে। তো হাউসের লেভেলের ফ্যাক্টর গুলোর মধ্যে এই জিনিসগুলো আছে যেগুলো ডিসাইড করে যে আমি হেলথ সিকিং এ যাব কিনা। তো প্রথম কথা হচ্ছে এডুকেশনাল স্ট্যাটাস এট দি হাউস। এখন যে ব্যক্তি অসুস্থ, যিনি ইল হয়েছেন, তো ওনার এডুকেশনাল স্ট্যাটাস উপরও ডিপেন্ড করবে যে উনি কতটা স্বাস্থ্য সচেতন। এটা অনেকখানি ডিপেন্ড করবে তার উপরে। এবং যিনি স্বাস্থ্য সচেতন, উনি যখনই দেখবেন যে ওনার লিমিটের বাইরে যাচ্ছে, তখন উনি সিক করবেন হেল্পের জন্য, সেটা সারাউন্ডিংসে এবং পরে হলো হসপিটাল ডাক্তারে। অর্থাৎ your educational status is an influencing factor for improving your health seeking behavior. এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস। এখন অনেকে আমরা দেখতে পাই যে আমি অসুস্থ হয়ে গেছি, আমার প্রথম 2 লেভেল পার হয়ে গেছে, আমি যেতে চাই হসপিটালে, কিন্তু আমার যে আর্থিক অবস্থা, হয়তো গ্রামে যদি আমি একটা পেশেন্টের কথা বলি, তার ইকোনমিক অবস্থা এত যে তার এই ট্রান্সপোর্ট কস্ট দিয়ে সে হয়তো হসপিটালে যেতে পারছে না। অর্থাৎ ইট ইজ অলসো এ ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর যে তার হেলথ চেকিং বিহেভিয়ারটা ইমপ্রুভ করবে বা টাইমলি হবে কি হবে না। অর্থাৎ ইকোনমিক স্ট্যাটাস অফ এ পার্সন কনসার্ন অথবা অফ এ ফ্যামিলি is also very important to improve the health seeking behavior. 3 নম্বরে আসবে এজ অফ দি চাইল্ড। অনেক সময় আমরা দেখি গ্রামে বা শহরেও হতে পারে, যদি বস্তি এলাকা হয় বা যারা সচেতন না তাদের মধ্যে, বাচ্চা খুব ছোট, তো ওকে এখন ঘর থেকে বের করা যাবে না। অনেক আছে যে 40 দিন আগে, বাচ্চা যখন জন্ম নেয় 40 দিন আগে ঘর থেকে বেরই করবে না। তো এই যে এজ অফ চাইল্ড একটা ব্যাপার আছে, যেটা একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। এরপরে এজ অফ দি মাদার। গ্রাম অঞ্চলে অনেক ঘটনা আমরা শুনে থাকি যে একটা মনে করেন যে 25 বা 30 বছরের একজন মা, তার একটা বাচ্চা নিয়ে উনি চাইলেও একা গ্রামের ভিতর দিয়ে যেতে পারেন না, কেন তার নিজেরও একটা রিস্ক থেকে যায়। অর্থাৎ দ্যাট অলসো এজ এ ব্যারিয়ার ফর হার, অথবা ইজ অ্যান ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর যে ওই মাটা বাচ্চাকে নিয়ে বা তার নিজের জন্য দরকার হলেও সে হসপিটালে যাবে কিনা আর কি। এরপরে যেটা খুবই বেশি আমাদের দেশের কনসেপ্টে, থার্ড ওয়ার্ল্ডে বেশি, ডিসিশন মেকিং পাওয়ার এট দি হাউস হোল্ড লেভেল। মোস্ট অফ দি কেসেস আমরা দেখতে পাই আমাদের গ্রাম অঞ্চলে, তো অবশ্যই এখনো শহরেও হয়তোবা 50% কেসে দেখা যাচ্ছে যে বাসার যিনি মানে কর্তা বা হাজবেন্ডকে যদি বলা হয় বা বাবাকে যদি বলা হয়, উনি ডিসিশন মেকিং। বাচ্চা অসুস্থ, বাবা অফিসে আছে, মা হসপিটালে নিয়ে যাচ্ছেন না, বাবা সাথে কথা না বলা পর্যন্ত উনি নিয়ে যেতে পারছেন না। এই যে ডিসিশন মেকিং পাওয়ার এখনো নাই, এটা এখনো আমাদের অনেক আমরা পিছিয়ে আছি অনেক জায়গাতে, গ্রামগঞ্জে তো অবশ্যই, শহরে অনেক জায়গায় এখনো এটা বর্তমান। অর্থাৎ দিস ইজ অলসো ডিসিশন মেকিং পাওয়ার এট দি পার্সন লেভেল কনসার্ন অথবা এট দি হাউস হোল্ড লেভেল ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইনফ্লুয়েন্সিং হাউস হোল্ড লেভেল। 2 নম্বরে যদি আমরা এখন যাই, 2 নম্বর ফ্যাক্টরটা, এটা হচ্ছে পারসেপশন অফ দি ইলনেস। এটা সবগুলো বলেন ভাই দিয়ে দেন এক এক করে, হ্যাঁ আমরা পরে এক এক করে আলোচনা করি ইনশাল্লাহ। তো পারসেপশন অফ দ্য ইলনেস যেটা বলছিলাম ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর যে আপনার হেলথ সিকিং বিহেভিয়ারটা ইমপ্রুভ করবে কিনা। প্রথমত সাইন সিমটম।
অনেক রোগ আছে যেটার সাইন সিমটম হয়তো আমরা বুঝি না, পারসেপশনটাই না। আমার বুকে অনেক সময় উল্টা, বুকে হয়তো সত্যিকারের হার্ট পেন হচ্ছে, এটাকে আমরা অনেক সময় উড়াই দেয় না, এটা গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, আমার মাঝে মাঝে হয়। তো এই মাঝে মাঝে হয় মনে করে এটাকে আমি গুরুত্ব দিলাম না। আমার যে পারসেপশন অফ দি ইলনেস, ইলনেস লেভেল কিন্তু আগে আমরা বলছি ইটস অ্যাট ইওর লেভেল। তো এই পারসেপশনটা ক্লিয়ার না থাকার জন্য আমরা অনেক সময় আমাদের হেলথ সিকিং বিহেভিয়ারটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমরা যাই না বা সারাউন্ডিংসে বলি না বা ডাক্তার কাছে যায় না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমার এইটুকু ধারণা থাকার দরকার, সাইন সিমটম কিছু বোঝার দরকার আর কি। তো এর পরেরটা হলো পারসিভ সিভিয়ারিটি। এটা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, মনে করেন যে একটা বাচ্চার নিউমোনিয়া হয়েছে। এখন গ্রামে একটা মা এটা অনেক বুঝতে পারে না যে এখন নিউমোনিয়া হলে কি হয় আর এমনি ঠান্ডা লাগলে কি হয়, ওই মার হয়তো ওই ধারণা নাই। তো সেক্ষেত্রে সিভিয়ারিটি জানাটাও একটা ইম্পর্টেন্ট। এখন নিউমোনিয়ার একটা বাচ্চার দুইটা মেজর সিমটম হয় বা দুইটা মেজর সাইন দেখা যায়। একটা আমরা ডাক্তারি ভাষায় বলি যে খুব জোরে জোরে মানে ফাস্ট ব্রিদিং অ্যান্ড চেস্ট ইনড্রয়িং, মানে বুকের পাঁজর ভেঙে আসতে থাকে আর খুব দ্রুত শ্বাস নেয়। এখন একজন গ্রামের মা, ওনার যদি এই পারসেপশন না থাকে যে বাচ্চা খুব বেশি জোরে জোরে শ্বাস নিচ্ছে, এটা নর্মাল না, তো এই সিভিয়ারিটি অনেক সময় তারা ডিটেক্ট করতে পারেন না বা বুঝতে পারেন না, তাদের অজ্ঞতার জন্য তারা অনেক সময় বাচ্চাকে নিয়ে যান না। তো এটাও ইজ অলসো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর যে আপনার হেলথ সিকিং বিহেভিয়ারটা ইমপ্রুভ করছে কিনা। 3 নম্বরে যদি বলে নন হসপিটাল ডিজিজ, যেটা যেটা অনেক কমে গেছে এখন আমাদের দেশে, এক সময় খুব ছিল নন হসপিটাল ডিজিজ। মনে করেন একটা মায়ের টিটেনাস হলো, আগে যেটা হতো আর কি। তো টিটেনাস হলেই এটা বলা হয় নন হসপিটাল ডিজিজ, এটা হসপিটাল নেওয়ার কিছু নেই, তাকে জিনে ধরছে, ভূতে ধরছে, অনেক কিছু বলা হতো আগের সময় আর কি, যেটা অনেক চেঞ্জ হয়েছে এখন আমরা বলবো। তো এরকম আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম আমাদের এখনো গ্রাম গায়ে, ইভেন শহরে কিছু কিছু এরিয়াতে বলতে হবে যে এখন এরকম পারসেপশন আছে যে এটা হসপিটাল নেওয়া কিছু না, এটা মানে হয়তো ঝাড়ফুঁকের ব্যাপার বা এটা হসপিটাল ডিজিজ না আর কি। তো ওটাও একটা ফ্যাক্টর, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। এরপরে কালচারাল বিলিফ, যেটা বললাম যে এটাও একটা ফ্যাক্টর, যে বাচ্চা 40 দিন না হলে আতুর ঘর থেকে বের করা যাবে না, শাশুড়ি হয়তো নিতে দেবে না বা মা নিতে দেবে না। এই যে কালচারাল বিলিফ এখনো কাজ করে, যেটা আমাদের হেলথ সিকিং বিহেভিয়ারকে প্রিভেন্ট করে বা ব্যারিয়ার হিসেবে কাজ করে। ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা আমাদের যদি মাদের কথা বলি, ওনাদের 10টা 12টা পর্যন্ত বাচ্চা হতো আর কি। তো এখন আমরা আমাদের একটা বাচ্চা বা দুইটা বাচ্চা হয়, বাচ্চা একটু অসুস্থ হলে আমরা নিয়ে যেতে চাই হসপিটালে। অনেক শাশুড়ি, অনেক মা অনেক রকম বাদ সাজে, আমরা 10টা বাচ্চা মানুষ করছি, কই আমাদের তো নিয়ে যেতে হয়নি, একটু ঠান্ডা তো বাচ্চা লাগবেই আর কি, তাই না? তো এই মানে অনেক সময় এই যে পাস্ট এক্সপিরিয়েন্স প্রিভেন্ট করে হেলথ সিকিং বিহেভিয়ার না করার জন্য। এখন আমরা বলছিলাম যে এই হেলথ সিকিং বিহেভিয়ারের এলিমেন্টের মধ্যে তিনটা, একটা হলো হাউজের লেভেলে, 2 নম্বর হলো পারসেপশন অফ ইলনেস, আর 3 নম্বর হলো হেলথ সার্ভিসের উপরে। আপনি হসপিটালে সার্ভিস নিতে যাবেন কি যাবেন না, এটা কতগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টর গুলো যতক্ষণ পর্যন্ত কন্ডুসিভ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের হেলথ সিকিং বিহেভিয়ারটা ইমপ্রুভ করবে না। তো প্রথমে যেটা হেলথ সার্ভিসে যেটা দরকার সেটা হলো অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাক্সেসিবিলিটিতে আমরা যেটা দেখি যে প্রথম যেটা কাজ করে, ডিস্টেন্স ফ্রম দি হাউস টু দি হসপিটাল অথবা হেলথ কেয়ার ফ্যাসিলিটি, এটা অনেক ব্যারিয়ার হিসেবে কাজ করে আবার হেলথ সার্ভিস চাওয়ার ক্ষেত্রে বা হেলথ সিকিং বিহেভিয়ার ইমপ্রুভ করার ক্ষেত্রে। 2 নম্বরে হচ্ছে ট্রান্সপোর্ট। অনেক এরিয়া আছে বাচ্চা অসুস্থ, আপনি নিজে অসুস্থ, ট্রান্সপোর্টের অভাবে হয়তো আপনার অ্যাক্সেসটা খুবই আপনার জন্য ব্যারিয়ার হিসেবে কাজ করছে। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হেলথ সিকিং বিহেভিয়ারের। 3 নম্বরের কথা হচ্ছে যে রোড কন্ডিশন। ট্রান্সপোর্ট আছে কিন্তু রোড এত খারাপ, এখন যদি একজন প্রেগনেন্ট মা হয়, তার হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিল, তাকে ইমিডিয়েটলি হসপিটালে নেওয়া দরকার, কিন্তু রোড কন্ডিশন এত খারাপ, অনেকে ভয় পান, হয়তো উনি একদম লেট স্টেজে আছে প্রেগনেন্সির, তার এই রোড কন্ডিশনে তাকে নেওয়া ঠিক হবে কিনা, এটাও অনেক সময় ব্যারিয়ার হিসেবে কাজ করে। 2 নম্বরে যাব আমরা। তো প্রথম হলো অ্যাক্সেসিবিলিটি, 2 নম্বর হচ্ছে অ্যাভেলেবিলিটি। আচ্ছা, এগুলো ব্যারিয়ার ওভারকাম করে আমরা হসপিটালে গেলাম বা হেলথ সার্ভিসে গেলাম। এখন হসপিটালে যাওয়ার পরে আপনি প্রথমে হয়তো শুনবেন যে হসপিটালে ড্রাগ নাই, ডাক্তার প্রেসক্রাইব করছে ড্রাগ নাই, ড্রাগ কিনতে হবে, অথবা আপনাকে ফার্মেসিতে যেতে হচ্ছে।
তো এই যে অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ ইজ অলসো এ ব্যারিয়ার, অলসো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর ফর হেলথ সিকিং বিহেভিয়ার। এরপরে আছে ইনভেস্টিগেশন। আপনাকে অনেক ইনভেস্টিগেশন দেওয়া হবে, সেটা হয়তো আপনার করার ক্ষমতাও না থাকতে পারে, ওই ফ্যাসিলিটিও না থাকতে পারে। আপনি যে ফ্যাসিলিটিতে যাবেন, ওরা যে ইনভেস্টিগেশন গুলো দিল সেগুলো হয়তো নাও করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। প্রথম গেল অ্যাক্সেসিবিলিটি, 2 নম্বর অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটিও যদি থাকে, অ্যাক্সেসিবিলিটি যদি থাকে, পরের একটা প্রশ্ন আসে, সেটা হলো অ্যাফোর্ডেবিলিটি। আমাদের সবার জন্য যে কস্ট অফ সার্ভিসেস, অনেক ভালো সার্ভিস নিতে গেলে, ডাক্তারে দেখাতে গেলে ডাক্তারের ফি আছে, বা সেখানে একটা কস্ট অফ সার্ভিস আছে, সেটা আমরা অনেকে হয়তো বেয়ার করতে পারি না। দ্যাট অলসো এ ব্যারিয়ার ফ্যাক্টর ফর আস আর কি। এরপরে কস্ট অফ ড্রাগ অ্যান্ড ইনভেস্টিগেশন। হয়তো ওই হসপিটালে ফ্যাসিলিটি আছে, ড্রাগ আছে, ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি আছে, কিন্তু এটা অ্যাফোর্ড করার আমার ক্ষমতা নেই, আমি অ্যাফোর্ড করতে পারি না। এরপর হচ্ছে অপরচুনিটি কস্ট। এখন গ্রামে যদি একটা মার কথা বলি, বা আমি শহরে মার কথা বলি, যে মাটা হয়তো গার্মেন্টস এ কাজ করেন, তার বাচ্চা অসুস্থ, এখন ওই বাচ্চাকে যদি হসপিটালে নিতে হয়, তাহলে ওই দিন উনি গার্মেন্টস এ যেতে পারবেন না। অর্থাৎ এটাকে আমরা অপরচুনিটি কস্ট বলি, যে মানে ওনার কাজ বন্ধ করে ওনার যেতে হচ্ছে, তাহলে তার এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার জন্য, ট্রাভেল টাইম প্লাস এটা যাওয়ার জন্য আর কি। এরপরও যদি এই সবগুলো যদি কন্ডিউসিভ হয়, আমার ফেভারে থাকে, অ্যাক্সেসিবিলিটি, অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, এরপরও একটা বিরাট ফ্যাক্টর কাজ করে, সেটা হলো কোয়ালিটি অফ সার্ভিসেস। আমরা আমাদের হেলথ সিকিং, আমরা কষ্ট হলে হসপিটালে যাব কিনা, এটা ডিপেন্ড করে হসপিটালের কোয়ালিটি অফ সার্ভিসের উপরে। প্রথমে কথা হচ্ছে ডক্টরস অ্যাটিটিউড। আপনারা জানেন যে এটা বাইরের দেশের, আমাদের একটা কিছু হলে আমরা ইন্ডিয়া যেতে চাই, বাইরে যেতে চাই। কেন যেতে চাই? এখানে আমাদের সব ডাক্তারের যে অ্যাটিটিউড ভালো না সেটা বলছেন আমি, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে, যে ডাক্তারের ব্যবহারের উপর নির্ভর করে রুগী তার কাছে যাবে কি যাবে না। 2 নম্বর হচ্ছে প্রফেশনাল কম্পিটেন্সি। আমি হয়তো উপজেলা লেভেলে একজন ডাক্তারের কাছে গেলাম, ওনার হয়তো ওই কোয়ালিফিকেশন নাই, ওনার হয়তো ওই কম্পিটেন্সি নাই, কিন্তু উনি সেটা বলবেন না। উনি রুগী দেখে একটা ট্রিটমেন্ট দিবেন, অনেক সময় ভুল ট্রিটমেন্ট দিতে পারেন। অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস ডিপেন্ড করে ডক্টরের এফিসিয়েন্সি বা কম্পিটেন্সির উপরে আর কি। তারপরে হচ্ছে ওয়েল ইকুইপমেন্ট অফ দি হসপিটাল। আপনার এখন হয়তো আইইউসি নেওয়া দরকার, কিন্তু ওই ফ্যাসিলিটি আপনার হসপিটালে নাই। অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো অল দিস ফ্যাক্টরস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইম্প্রুভিং ইউর হেলথ সিকিং বিহেভিয়ার। আমি মানে অনেক কথা বলে যাচ্ছি, এরপরের স্লাইডে আমরা এটাকে সামারি করব। তো সবগুলা যদি আমরা একসাথে যাই, তো আমরা যদি এই হেলথ সিকিং বিহেভিয়ারের সামারিতে যাই, এটা হচ্ছে কতগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। আমরা বললাম একটা হলো হাউস হোল্ড লেভেল, বা দিকে ডান দিকে পারসেপশন ইলনেস, নিচে দেখাচ্ছে আমরা হেলথ ফ্যাসিলিটি, এবং এই তিনটা আরো 3 দিকে দেওয়া আছে, এবং প্রত্যেকটাই প্রত্যেকের সাথে লিঙ্কেজ আর কি। এখন হাউজের লেভেলের ফ্যাক্টর, ইকোনমিক স্ট্যাটাস ভালো, কিন্তু আপনার অনেক সময় আপনার ডিসিশন মেকিং পাওয়ারের জন্য আপনি যেতে পাচ্ছেন না, সেটা একটা ব্যাপার হতে পারে। আপনি গেলেন, আপনার পার্সোনাল ইলনেসের জন্য আপনি না যেতে পারেন। আপনি যদি আপনার পার্সোনাল ইলনেসটা ইমপ্রুভ করে, তাহলে আপনি হেলথ ফ্যাসিলিটি যাওয়াটা আপনার বাড়তে পারে। এই হেলথ ফ্যাসিলিটি যাওয়াটা বাড়বে ডিপেন্ড করে হেলথ ফ্যাসিলিটির সবগুলো ফ্যাক্টর উপরে, অ্যাক্সেসিবিলিটি, অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং কোয়ালিটি সার্ভিস উপরে। অর্থাৎ অল থ্রি আর ইন্টারলিঙ্ক। সবগুলো যদি আমরা সবগুলোর উপরে যদি কাজ করি, সবগুলো যদি ইমপ্রুভ করে, তাহলে আমাদের হেলথ সিকিং বিহেভিয়ারটা অনেক ইমপ্রুভ করবে, এতে কোনো সন্দেহ নেই। তো সবশেষে আমরা আমি যেহেতু আপনারা শুনছেন যে আমি ইউনিসেফ এ কাজ করতাম, আমরা অনেক সময় এই সমস্ত করার জন্য গভর্নমেন্টকে বলতাম যে আপনার হেলথ সিকিং বিহেভিয়ারের এই জিনিসগুলো ইমপ্রুভ করতে হবে। তো তখন ফান্ডিং এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হতো। তো ফান্ডিং এর জন্য প্রজেক্ট প্রপোজাল আমরা ডোনারের কাছে সাধারণত দিতাম, বা আপনি যদি এখন কোনো হসপিটালে কাজ করেন, তো সাধারণত ডোনাররা যেটা চায়, আপনার পুরো জিনিসটা একটা পেজের মধ্যে আপনাকে
আহ, বলতে হবে বা সামারি হিসেবে নিয়ে আসতে হবে, এটাকে আমরা সাধারণত কনসেপ্টস ফ্রেমওয়ার্ক বলি। এটা আমাদের আলোচনার খুব একটা বিষয়বস্তু না, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে এক পেজের মধ্যে যদি আপনি জিনিসটাকে আনতে চান, আহ, যদি আপনি আপনার এরিয়াতে কোনো জায়গাতে ফান্ডিং এর দরকার, আপনি প্রপোজাল লিখতে চান, তখন যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হলো যে ডোনারকে বা আপনার যে যারা আছে, যদি ইন্ডিভিজুয়াল ডোনার হয় তার হয়তো 50 পৃষ্ঠার প্রপোজাল পড়ার ধৈর্য থাকবে না। আপনি যদি এক পেজে তাকে সামারি দিতে পারেন। এটা যদি এখন আমরা দেখি যে এটা একটু আগে যেটা বললাম, প্রত্যেকটা ফ্যাক্টর ডিপেন্ড করে আমার মাঝখানে যেটা আছে হেলথ সিকিং বিহেভিয়ার, এটাকে ইমপ্রুভ করার জন্য। তো আমরা আলোচনা এতক্ষণ যেটা শুনলাম, আমরা আম, বিশ্বাস করি যে যতটুকু আলোচনা হয়েছে, এখানে আমি যেটা মেনলি বলতে চাইছি সেটা হলো আমাদের সেলফ কেয়ার পার্টটায় যদি আমরা সচেতন হই, তাহলে আমরা দেখা যাবে যে আমাদের স্বাস্থ্যের অনেকখানি জিনিস, যেটা মঞ্জুর ভাই বলছেন একটু আগে, যে আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বলি। আচ্ছা, এটাই, দিস ইজ দি লাস্ট স্লাইড। তো আমরা আর পরে আর যাব না। তো আমি একটু কথা বলেই ফ্লোরটাকে ওপেন করব। সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি যে সুস্থতা আল্লাহ দেওয়া এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত। এবং এটা বুখারী শরীফের যদি আমরা সহিহ হাদিসের কথা বলি, 6416 এবং 6412, দুইটা সহিহ হাদিসেই বলা হচ্ছে যে সবচেয়ে বড় নিয়ামত এবং সুস্থতার দিনগুলোতে অসুস্থতার দিনগুলোর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। অর্থাৎ সুস্থ থাকা অবস্থায় আমরা যেন আমাদের ভালো কাজ, অর্থাৎ আমাদের আল্লাহ রসুলের নির্ধারিত কাজগুলো যেন আমরা করি, যাতে যে কোনো মুহূর্তে অসুস্থ হলে আমরা যেগুলো আর করতে পারবো না, অতএব আমরা যেন আমাদের সুস্থতাকে কাজে লাগাই, এটাই বলা হচ্ছে আর কি। অতএব আমাদের যে কোনো মুসলমান আমরা যারা দাবি করি, আমাদের প্রত্যেকের উচিত যখন আমরা সুস্থ আছি মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অর্থাৎ মহান আল্লাহর নির্দেশগুলো মেনে চলা এবং নিষেধগুলো বিষয়তে বিরত থাকা। আমি যখনই অসুস্থ হয়ে যাব তখন আর আমি এগুলো করতেও পারবো না, চাইলেও করতে পারবো না। অতএব এটার সাথে কিভাবে সম্পর্কযুক্ত হেলথ সিকিং বিহেভিয়ার, আমি আমাকে সুস্থ রাখার দায়িত্ব আমার। অতএব আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন, কিন্তু আমার দায়িত্ব যেগুলো, আল্লাহ কিন্তু বলছেন যে আমি সবকিছু যদি আল্লাহর পথে ছেড়ে দেই, আল্লাহ তো মালিক, ইয়েস আল্লাহ মালিক, কিন্তু আল্লাহ বলছে যে তুমি তোমার দায়িত্বটা পালন করো। আমরা তো ওই হাদিস জানি যে এক সাহাবী ঘোড়া এনে ঘোড়া ছেড়ে দিয়ে নবীর কাছে আসছিলেন, আমরা ওই আলোচনায় যাব না। তো এটাকে বলতে চাচ্ছি যে আমাদের যে দায়িত্বটুকু, কর্তব্যটুকু, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতটার সবচেয়ে যে সুবিধাগুলা, এর চেয়ে বড় নিয়ামত তো হয় না, আমরা সবাই জানি। সেগুলার যদি আমরা 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 সুস্থ থাকি, তাহলে আল্লাহর ইবাদত করা বলেন এবং যেগুলো নির্দেশ আছে সেগুলো করার জন্য আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি এই বলে আপাতত এখানে আমার আলোচনা রাখতে চাই। জাযাকাল্লাহ।